হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পিএসসি মিসলেনিয়াস এক্সামস 2010 সালের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে। তার সাথে সাথে তোমাদেরকে বলে দেব কোন কোন টপিকগুলো তোমাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমি আলাদা আলাদা ক্লাস দেব। তার জন্য তোমাদের একটু ওয়েট করে যেতে হবে, কারণ আমি বিগত বছরের প্রশ্নপত্র শেষ করার সঙ্গে সঙ্গে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাছিলাম সেগুলো তো করাবোই, তার সাথে বিভিন্ন স্ট্যাটিক জিকে সায়েন্সের উপরে আলাদা আলাদা টপিক ধরে ধরে আমি তোমাদের ক্লাস করাবো। তাই তোমরা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটি সেট ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের সামনের এক্সামটি ক্র্যাক করতে তোমাদের অনেকটাই হেল্প হবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ 563 অব্দে বা খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 486 অব্দে মাত্র 80 বছর বয়সে তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। এই দেহত্যাগ করাকে মহাপরিনির্বাণ বলা হয়। এই গৌতম বুদ্ধ টপিকটি খুব ভালোভাবে তোমরা দেখে রাখবে। এছাড়াও মহাবীরটাও দেখে রাখবে, কারণ প্রত্যেকটা এক্সামসে তোমাদের প্রত্যেকটা এক্সামে যদি প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে দেখো, এক বছর গৌতম বুদ্ধ, এক বছর মহাবীর, এরকম ভাবে তোমাদের প্রশ্নগুলো রিপিট করা হচ্ছে। পরের প্রশ্ন, 1941 সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপন করেছিলেন? প্রথম এটি স্থাপন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং 1941 সালে সিঙ্গাপুরে। 1941 সালে তিনি এটা জাপানের সাহায্যে ভারতীয় জাতীয় বাহিনী স্থাপন করেন, অর্থাৎ আইএনএ কে স্থাপন করেছিলেন, এবং 1942 সালে রাসবিহারী বসু একে পুনঃসংগঠিত করেন ও 1943 সালে তিনি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করেন। তাহলে এর সাথে তিনজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িত আছে। তোমাদের তিনটে নাম খুব ভালো করে দেখে রাখতে হবে, কারণ প্রশ্ন এই তিনটে থেকেই করা হয়। এবার তোমাদের যদি ভালোভাবে কনসেপ্টটা না ক্লিয়ার থাকে, তখন অ্যান্সারে ভুল হয়ে যেতে পারে। অরবিন্দ ঘোষ কোন বইটি রচনা করেন? অপশনগুলো দেখো, তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। কে কতগুলো স্কোর করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। এটার অ্যান্সার হয়ে যাবে সাবিত্রী। এবার দেখো, যোগসূত্র এই যোগশাস্ত্র বইটি রচনা করেন হেমচন্দ্র। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। আর হিন্দু ভিউ অফ লাইফ সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়া যত ঐতিহাসিক বই বা এমনি সাহিত্য যেগুলো আছে, সমস্ত বইগুলো তোমরা খুব ভালো করে করে রাখবে, কারণ এই টপিকটির উপরে প্রচুর প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতাকে দেখো, আরেকটি বইয়ের এই সালেই পড়ে গিয়েছে। বিন্দুসার, পুষ্যমিত্র, কৌটিল্য না চন্দ্রগুপ্ত মৌর্য? অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। কৌটিল্যের আসল নাম কি? কৌটিল্যের আসল নাম হলো বিষ্ণুগুপ্ত। তার আরেক নাম চাণক্য, আর তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? এটির অ্যান্সার হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। মোহাম্মদ বিন তুগলকের আমলে 1342 সালে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশে স্থাপন করেছিলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরের প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? দেখো, এই যে প্রশ্নটা, এই যে টপিকটা রয়েছে, যে কে কোন কথাটি বলেছিলেন, বিখ্যাত যে উক্তিগুলো, সেই উক্তিগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। ভ্যালেন্টাইন চিরল বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। পরের প্রশ্ন, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। দেখো, প্রথমে এটা বলেছে মহিলা, তো অবশ্যই ঠিক আছে, কিন্তু যখন বলবে ভারতীয়, তখন অ্যান্সারটি হয়ে যাবে সরোজিনী নাইডু। কিন্তু যদি ভারতীয় কথাটা মেনশন না করা থাকে, তখন অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। 1917 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। তিনি একজন বিদেশী ছিলেন। 1917 সালের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। পরের প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন?
শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর। শেরশাহ 1539 সালে চৌসার যুদ্ধে এবং 1540 সালে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন। তাহলে চৌসার যুদ্ধটা, এই সালটাও দেখে রাখলে, চৌসার যুদ্ধ হয়েছিল শেরশাহের সময়ে 1539 সালে, আর 1540 সালে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ হয় শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে, এবং হুমায়ুনকে পরাজিত করেছিলেন তিনি। পরের প্রশ্ন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? আমির খসরু সেতার নামক বাদ্যযন্ত্রটি ব্যবহার করতেন। তাকে বলা হয় ভারতের তোতা পাখি। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের প্রশ্ন, ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালীটি দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত। আর ডানকান এই প্যাসেজ, এটি একটি ভারত মহাসাগরের জল প্রণালীর নাম। আন্দামান ও নিকোবর, আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে যে প্রণালী, 10 ডিগ্রি প্রণালী বা 10 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত। পরের প্রশ্ন, মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মরুস্থলী, এটা তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা করতে পারবে। দেখো, এটার অ্যান্সার হবে রাজস্থান। থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি, এটাও প্রশ্নে আসতে পারে। কোথায় অবস্থিত? এটা রাজস্থানেই অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? চা রপ্তানি করা হয় কলকাতা বন্দর থেকে। কলকাতা একটি কৃত্রিম বন্দর। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে নিচের কোথায়? কোন জায়গাটিতে? এটার অ্যান্সার হবে রামেশ্বরম থেকে। সংকীর্ণ থেকে সংকীর্ণতর হয়েছে উপদ্বীপীয় ভারত। ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা গান্ধী বা পিগমেলিয়ান পয়েন্ট। এটি কোথায় আছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? অ্যান্সার হবে কি? আরাবল্লী পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। আরাবল্লী পর্বত একটি ক্ষয়জাত পর্বত। তাহলে বোঝা গেল, ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো আরাবল্লী পর্বত। এটা ঘুরিয়েও আসতে পারে। আরাবল্লী পর্বত কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত, এবং এটি প্রাচীনতম শিলা দ্বারা গঠিত। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? তুলা চাষের উপযোগী কোনটি? রেগুর মৃত্তিকা। রেগুর মাটি লাভা গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হয়, যা মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের বিভিন্ন অংশে দেখা যায়। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? মহারাষ্ট্র, এর মধ্যে থেকে সঠিকটা দেখো, তোমরা একটু অপশনগুলো পড়ে নাও। গুজরাট, কান্ডালা, মানে কান্ডালা বন্দরটি রয়েছে গুজরাটে। ওড়িশা, ওড়িশাতে কি রয়েছে? পারাদ্বীপ বন্দর। স্বাভাবিক পোতাশ্রয় এটি। তামিলনাড়ুতে রয়েছে তুতিকোরিন, এটি একটি কৃত্রিম পোতাশ্রয়। কর্ণাটকে রয়েছে ম্যাঙ্গালোর, স্বাভাবিক। গুজরাটে রয়েছে কান্ডালা, এটি একটি স্বাভাবিক পোতাশ্রয়। পরের প্রশ্ন, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটির অ্যান্সার হয়ে যাবে ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন সীমান্ত রেখা। ডুরান্ট লাইন রয়েছে কোথায়? ভারত ও আফগানিস্তানের মধ্যে। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো নিচের কোনটি এর সাথে মিলছে? দেখো, একটি মৌলিক কর্তব্য। ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতি হলো একটি মৌলিক কর্তব্য। সংবিধানের 42তম সংশোধনের 1976 সালে এর মাধ্যমে নাগরিকের মৌলিক কর্তব্য 4th অধ্যায়ে বা পার্ট 4A 51A ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মৌলিক কর্তব্যকে 42তম সংশোধনের মাধ্যমে পার্ট 4 এর 51A ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে। কোন কারণের জন্য অপসারণ করা যাবে? সংবিধান বিরোধী কাজের জন্য ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যাবে। সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণের কথাটি উল্লেখ করা রয়েছে। পরের প্রশ্ন, ভারতের সংসদের অংশগুলি কি? ভারতের সংসদে রয়েছে রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। এই সংসদের যে ধারণাটি বা সংসদের গঠনটি কোন ধারায় রয়েছে? সংসদের গঠন
৭৯ নম্বর ধারায় সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। পরের প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে পরিচালনা করেন কে? সংসদের যৌথ অধিবেশনে পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ। যৌথ অধিবেশন পরিচালনা করেন লোকসভার অধ্যক্ষ। সংবিধানের ১০৮ নম্বর ধারায় যৌথ অধিবেশনের উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন লোকসভার অধ্যক্ষ। এবার দেখো, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে যোগসূত্র স্থাপন করেন। আর সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই তিনটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। দেখো, প্রথম যে পঞ্চায়েত ব্যবস্থা 3টি পর্যায়ে রয়েছে। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে জেলা পরিষদ। সংবিধানের 243 নম্বর ধারায় এই পঞ্চায়েত সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে ঘোরে পৃথিবীর চারিদিকে ভূসমলয় উপগ্রহগুলি। পৃথিবীর থেকে ভূসমলয় উপগ্রহের দূরত্ব কত? ৩৫,৭৮৬ কিমি। পরের প্রশ্ন, ১০০০ হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে এগিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক কত হবে? এর কম্পাঙ্ক হবে ১০০০ হার্জ অপেক্ষা বেশি। ডপলার ক্রিয়ার প্রভাবে স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক ১০০০ হার্জ অপেক্ষা বেশি হবে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? মিথেন, নাইট্রোজেন, ক্লোরিন না অ্যাসিটিলিন? এদের মধ্যে থেকে গ্রিন হাউস গ্যাস হলো মিথেন। আর কি কি গ্রিন হাউস গ্যাস আছে? মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, জলীয় বাষ্প, এগুলো সবই গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। সব থেকে প্রধান যেটি রয়েছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণ কি হচ্ছে? ধ্রুবক থাকে। গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ কেমন হবে অভিকর্ষ বলকে যদি উপেক্ষা করা হয়? পশ্চাৎ তলে অপেক্ষাকৃত কম হবে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ পশ্চাৎ তলে অপেক্ষাকৃত কম হবে। এগুলো সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যখন আমি টপিক ওয়াইজ করাবো তখন অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা আবার দেখতে পাবে। পরের প্রশ্ন যাওয়ার আগে দেখে নাও, উষ্ণতা অপরিবর্তিত থাকলে পিভির মান কি হয়? ধ্রুবক হয়। একটি ধনাত্মক তড়িতাহিত কাঁচদণ্ড একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে এবং তারপর তাকে বিকর্ষণ করে। ঝুলন্ত বস্তুটি হলো ঋণাত্মক তড়িতাহিত। ঝুলন্ত বস্তুটি ঋণাত্মক তড়িতাহিত হয়। একটি মুক্ত চুম্বক শলাকা উত্তর দক্ষিণে মুখ করে স্থির অবস্থায় আছে। এর উপরে রাখা একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ পাঠানোর ফলে শলাকাটি এন মেরুর পূর্ব দিকে বিক্ষিপ্ত হলো। তার তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে? তার অভিমুখ হবে উত্তর থেকে দক্ষিণেই থাকবে। ফ্লেমিং এর বামহস্ত সূত্র অনুসারে ওই তারে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে উত্তর থেকে দক্ষিণ। তাই এখানে অ্যান্সারটা হয়ে যাবে উত্তর থেকে দক্ষিণ দিকে। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সব বিন্দুতে সমান হয়। ঊর্ধ্বে মানে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সব বিন্দুতেই সমান হয়। শক্তির নিত্যতা সূত্র অনুসারে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি সব বিন্দুতে সমান হবে। এই বিভিন্ন সূত্রের যে কনসেপ্ট গুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে রাখবে। আমি একটি টপিক মানে একটা ক্লাস রাখবো যেদিন শুধু বিভিন্ন রকম সূত্র নিয়ে ডিসকাস করব। তোমাদের কাকে বলে, কিভাবে শর্টে অ্যান্সার গুলো সবগুলোই আমি সেদিন
আলোচনা করে দেব। নিচে প্রশ্নটি দেখো, এটা কোনটির সঙ্গে কোনটি মিলিত হচ্ছে সেটা তোমাদেরকে বের করতে হবে। ইউরিয়া, ইউরিয়াটা কি? ইউরিয়া একটি সার। ক্লোরোফর্ম একটি চেতনানাশক যৌগ। ফেনল পচন নিবারক। ইথিলিন কি কাজে লাগে? ফল পাকানোর কাজে লাগে। এটা অপশন দিয়ে তোমাদেরকে এটা বের করতে হবে, আমি সরাসরি তোমাদের অ্যান্সারটাই দিয়ে দিলাম। পরের প্রশ্ন, একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফেনলফথ্যালিন যোগ করা হয়, কিন্তু কোন বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না, সুতরাং তরলটি হলো ক্ষারকীয়, আম্লিক, প্রশমন, আম্লিক বা প্রশমন। ফেনলফথ্যালিন যোগ করা হলো কিন্তু বর্ণ পরিবর্তন লক্ষিত হলো না, তাহলে তরলটি কি ধরনের তরল? আম্লিক বা প্রশমন। দেখো, অ্যাসিড ও প্রশম দ্রবণে এর রং কি হয়? বর্ণহীন হয়। আর যদি ফেনফথ্যালিন ক্ষারীয় দ্রবণে মেশানো হয় তখন হয়ে যাবে গোলাপি রঙের। পরের প্রশ্ন, পর্যায় সারণীর ও গ্রুপের মৌলগুলিকে কি বলা হয়? ও গ্রুপের মৌলগুলিকে বর ধাতু বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এই নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এগুলো সব নিষ্ক্রিয় গ্যাসের নাম। এটি পর্যায় সারণীর 0 গ্রুপের মৌলগুলিকে বলা হয়, এটা 0 গ্রুপের। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত কি? অ্যালুমিনিয়াম ফসফেট Al2PO4 অ্যালুমিনিয়াম ফসফেট। পরের প্রশ্ন, অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় কি দ্বারা? পোড়া চুন দিয়ে। এই পোড়া চুনের সংকেতটা কি? পোড়া চুন বা কলি চুন। এর সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড বা CaO। পোড়া চুন বা কলি চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। এটি সিমেন্ট, কাগজ ও ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কপার 1:1 HNO3 কে বিজারিত করে বা নাইট্রিক অ্যাসিড বিজারিত করে কি উৎপন্ন করে? NO উৎপন্ন করে। NOটা কি? নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রিক অক্সাইড বলা হয় এই NO কে। এটি একটি বর্ণহীন ঝাঁঝালো গ্যাস। পরের প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটে? ভৌত পরিবর্তন ঘটে এর মধ্যে থেকে বুনসেন দ্বীপে প্ল্যাটিনাম তার উত্তপ্ত করা হলে তার ভৌত পরিবর্তন ঘটবে। একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন গাছের বা বেঁটে গাছের নিষেক ঘটালে F1 বা ফেনোটাইপ F1 গাছের মধ্যে লম্বা ইস্টু বেঁটে গাছের ফেনোটাইপ হার কি হবে? এর ফেনোটাইপ হবে লম্বা ইস্টু বেঁটে 2:2 অনুপাতে থাকবে। দেখো, এটা লম্বা একটি মোটর গাছ আর এটা বামন বা বেঁটে মোটর গাছ মিলিত হয়ে কি হলো? এই 4 রকমের মোটর গাছ উৎপন্ন হলো, 2 রকম লম্বা আর 2 রকম বেঁটে, তাহলে 2:2 অনুপাতে। পরের প্রশ্ন, কোষ প্রাচীর পাওয়া যায় কোন কোষে? কোষ প্রাচীর পাওয়া যায়, এটার অ্যান্সার হবে কি? উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই কোষ প্রাচীর পাওয়া যায়। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ আর ব্যাকটেরিয়া কোষে কোষ প্রাচীর থাকে। পরের প্রশ্ন, একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলে পতঙ্গ, লার্ভা ও নিমাটোড কি হিসাবে থাকে? ডেট্রিটাস কনজিউমার হিসাবে থাকে। দেখো, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, সেখানে কি থাকছে? প্রথমে পচনশীল জৈব বস্তু থেকে ডেট্রিয়াস কনজিউমারে পরিণত হবে। ডেট্রিয়াস কনজিউমার সেই পচনশীল জৈব বস্তুকে গ্রহণ করবে, তারপরে ছোট মাংসাশী মাছ সেগুলোকে গ্রহণ করবে, তারপরে বৃহৎ মাংসাশী মাছ সেই ছোট মাংসাশী মাছকে গ্রহণ করবে। এভাবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল গঠন হয়। পরের প্রশ্ন, নিউ ম্যাটাফোর পাওয়া যায় কোথায় বা কোন উদ্ভিদে? নিউ ম্যাটাফোর পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। নিম্নলিখিত কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র আছে? মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলার দেহে। আরশোলার রক্তকে হিমোলিম্ফ বলে, যা রঞ্জক বিহীন। পরের প্রশ্ন, অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? এদের মধ্যে থেকে হয়ে যাবে ল্যামার্ক। এগুলো ল্যামার্কের মতবাদ। বংশগতিবিদ্যার জনক কে? মেন্ডেল। মিউটেশন থিওরির জনক ভ্রিস, হুগো দা ভ্রিস। অস্তিত্বের জন্য লড়াই, প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো ডারউইনের মতবাদ। পরের প্রশ্ন, কোন কলা
পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে? জাইলেম, মূল, ফ্লোয়েম না ট্রাকিয়া? এদের মধ্যে থেকে ফ্লোয়েম কলা বিভিন্ন খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে। জাইলেম কলা কি করে? জাইলেম কলা মূল থেকে জল পরিবহন করে সারা দেহে, আর ফ্লোয়েম কলা পাতায় প্রস্তুত খাদ্য পরিবহন করে উদ্ভিদ দেহে। ক্যান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? বাঘ, বাঁদর, ঘোড়া না হাতি? এটার অ্যান্সার হবে কি ঘোড়া। টাইগার উডস কে? টাইগার উডস হচ্ছেন একজন গল্ফ বিজয়ী। এই বিভিন্ন চরিত্র বা বিভিন্ন ব্যক্তিদের নাম, বিভিন্ন ক্ষেত্রে যারা খুবই বিখ্যাত তাদের নামগুলো তোমাদের অবশ্যই খুব ভালো করে রাখতে হবে। এর থেকে অনেকগুলো করেই প্রশ্ন তোমাদের প্রত্যেকটা এক্সামে এসেছে। তোমরা যদি ভালো করে সেটগুলো দেখো তাহলে এটা তোমরা দেখতে পাবে। পরের প্রশ্ন, ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? সমাজসেবা, মঞ্চাভিনয়, নৃত্য না সঙ্গীত? তিনি মঞ্চাভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। কে গুরুদেব নামে সুবিখ্যাত? এটা প্রত্যেকে আনসার করতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব নামে বিখ্যাত একজন ব্যক্তি। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দেন। তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যাটি দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা আখ্যা দেন। পরের প্রশ্ন, উসেন বোল্ট কে? তিনি ছিলেন একজন বিশ্বজয়ী স্প্রিন্টার বা দৌড়বিদ। ডেভিড হেডলি কার নাম? ডেভিড হেডলি একজন আতঙ্কবাদী ছিলেন। 2008 সালে মুম্বাই হামলার চক্রান্তকারী ছিলেন। তিনি পাকিস্তানের বংশোদ্ভূত আমেরিকার নিবাসী। দেখো এটা পুরো কারেন্টের একটা টপিক ছিল, তাই এটা এখন ইম্পর্টেন্ট না হলেও এইরকম টাইপের যত প্রশ্ন তোমরা পাবে, এইরকম বিভিন্ন আতঙ্কবাদী বা বিভিন্ন মিস্টেরিয়াস যে কোনো প্রশ্নে, সেগুলো তোমরা ভালো করে রাখবে। এগুলো আনকমন প্রশ্ন হয়, কিন্তু এর থেকে প্রশ্নগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। পরের প্রশ্ন, ফিফা বিশ্বকাপ 2010 কোন শহরে খেলা হয়েছিল? 2010-এ হয়েছিল কোথায়? জোহানেসবার্গে। আর 2026 সালে কোথায় হবে? এটা ফিউচার হোস্ট কান্ট্রি থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে। এটা থেকে প্রচুর কিন্তু প্রশ্ন আসে। ফিউচার হোস্ট কান্ট্রি বিভিন্ন খেলার। ফিফা বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। পরের প্রশ্ন, ডগ বলিঙ্গার কোন দেশের ক্রিকেটার ছিলেন? তিনি একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন, কিন্তু কোন দেশের? এই যত বিখ্যাত প্লেয়ারদের নাম তারা কোন দেশ থেকে বিলং করছে বা কোন রাজ্য থেকে বিলং করছে, এগুলো তোমাদের ভালো করে দেখে রাখতে হবে। এগুলো কারেন্টেরই টপিক। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত ক্রিকেটার। টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, দাবা, বিলিয়ার্ড না ক্রিকেট? টি শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। আর কি কি আছে বক্সিং খেলার সঙ্গে যুক্ত শব্দ? টি, পার, বেসবল, বাংকার, হোল। পরের প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ ইমারতের নাম কি? বিশ্বের সর্বোচ্চ ইমারত বুর্জ খলিফা। এটা কোথায় রয়েছে? দুবাইতে আছে। এর উচ্চতা কত? 828 মিটার। এটা বিশ্বের সর্বোচ্চ। পরের প্রশ্ন, উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত? উৎপল দত্ত একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। এর সাথে সাথে তিনি একজন অভিনেতাও ছিলেন খুব ভালো। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন খুশবন্ত সিং। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। ইংরেজি সাহিত্য থেকে এই প্রশ্নটি করা হয়েছে। এই ইংরেজি সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন আসছে। চার্লস ডিকেন্স লেখেন অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ। পরের প্রশ্ন, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? ওস্তাদ বিলায়েত খান ছিলেন একজন যন্ত্র সঙ্গীত বাদক। যন্ত্র সঙ্গীত কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সেতার। সেতার বাজাতেন তিনি, ওস্তাদ বিলায়েত খান। ইংরেজি কবিতার জনক বলে কে সুপরিচিত? ইংরেজি কবিতার জনক চসার। তিনি ছিলেন ইংরেজি কবিতার জনক। জিওফ্রে চসার, এটাও খুবই ইম্পর্টেন্ট। এই বিখ্যাত যেসব ব্যক্তি আছে তাদের জন্মস্থান খুবই ইম্পর্টেন্ট, ইংল্যান্ডে জন্মেছিলেন। পরের প্রশ্ন, গান্ধী ও স্ট্যালিন বইটির লেখক কে? গান্ধী ও স্ট্যালিন বইটির লেখক হলেন লুইস ফিসার। তার লেখা আরো গুরুত্বপূর্ণ বই হলো দ্য লাইফ অফ লেনিন আর গান্ধী ও স্ট্যালিন।
রাজমোহন গান্ধী লেখেন প্যাটেল লাইফ ও গফফর খান বই দুটি। নেলসন ম্যান্ডেলা লেখেন লং ওয়াক টু ফ্রিডম। আরো ইম্পর্টেন্ট বই আছে, সেগুলো আমি অন্য ভিডিওর মাধ্যমে দেব। পরের প্রশ্ন, ডিসেম্বর 2009-এ বিশ্ব আবহাওয়া পরিবর্তনের উপর এক কনফারেন্স হয়েছিল, সেটা কোথায় হয়? এটা হয়েছিল কোপেনহেগেনে। 2022 সালে ডিসেম্বর মাসে কোথায় হয়েছিল? ইউএনএফসিসির, এই যে এটার ফুল নেম, শর্ট ফর্ম হচ্ছে ইউএনএফসিসি, এটি অনুষ্ঠিত হয় মিশরে। পরের প্রশ্ন, অপু চরিত্রটি খুঁজে পায় কোথা থেকে? অপু চরিত্র পথের পাঁচালী উপন্যাসটি থেকে। এখানে আর কি কি চরিত্র আছে বিখ্যাত? অপু, দুর্গা, ইন্দিরা ঠাকুরন, হরিহর আর সর্বজয়া। এই চরিত্রগুলি পথের পাঁচালী থেকে, খুবই ইম্পর্টেন্ট। পথের পাঁচালী উপন্যাসটি খুবই বিখ্যাত। তাহলে এর পরিচালক আরো যত প্রশ্ন রিলেটেড আছে সবগুলোই করে রাখতে হবে। ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম কি? আর রহমান, তিনি ছিলেন ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। পরের প্রশ্ন, রবিশঙ্কর একজন সুবিখ্যাত সেতার বাদক ছিলেন। রবিশঙ্কর। পাক তালিবান নেতা বাইতুল্লাহ মাসুদ কার দ্বারা নিহত হন? তিনি ড্রোনের মাধ্যমে তিনি নিহত হয়েছিলেন। উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। উদয় শঙ্কর, এই নামগুলো কিন্তু খুবই পপুলার। তোমরা একটু ভালো করে যদি মন দিয়ে পড়াশোনাটা করতে থাকো, দেখবে এই নামগুলো তোমরা প্রায় পাবে, কিন্তু যখন তোমাদের এক্সামে আসবে যদি তোমরা আলাদাভাবে এই টপিকগুলো না ক্লিয়ার করে রাখো তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে। পরের প্রশ্ন, থ্রি ইডিয়টস চলচ্চিত্রটি কার গল্পের উপর ভিত্তিতে তৈরি হয়েছে? থ্রি ইডিয়টস, এটি চেতন ভগতের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন জন কিটস। যত শিশু রিলেটেড বিভিন্ন উক্তি আছে তোমরা দেখতে পাবে সেগুলো সবই জন কিটসেরই উক্তি। ছাতিমতলা কোন ক্যাম্পাসের একটি বিখ্যাত জায়গা? ছাতিমতলা, এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সফদার হাসমি কোন ক্ষেত্রে যুক্ত? সফদার হাসমি, তিনি ছিলেন একজন নাট্যকার। ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা বর্তমানে কে আছেন? এটার অ্যান্সার হয়ে যাবে এস.এন. মেনন, তিনি ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা রয়েছেন অজিত দোভাল। আফগানিস্তানের রাষ্ট্রপতির নাম কি? আফগানিস্তানের রাষ্ট্রপতি হলেন আশরাফ গনি। আজকে শেষ প্রশ্ন, অধুনা পাক রাষ্ট্রপতির জারদারি হচ্ছেন মৃতা বেনজির ভুট্টোর কে? বেনজির ভুট্টোর স্বামী ছিলেন। দেখো এই পাকিস্তান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন পাকিস্তান থেকে খুবই আসে। তোমরা পাকিস্তান রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের মনে হয় এইরকম টাইপের প্রশ্ন তোমাদের আলাদা আলাদা টপিক ওয়াইজ প্রয়োজন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।